আমি কথা দিচ্ছি যদি আমি সংসদ সদস্য হতে পারে বা আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমি কথা দিচ্ছি এখানে শুধু পরিবেশ দূষণ না, কারণ এটাকে পর্যটন নগরী, আয়বর্ধক নগরী, এখান থেকে যাতে একটা রেভিনিউ আসে সরকারের। আপনি জানেন যে শ্রীলঙ্কা, তারপরে আরো কয়েকটা কান্ট্রি আছে তাদের কিন্তু আয়ের উৎস কিন্তু শুধুমাত্র পর্যটন। সবাইকে শুভ সন্ধ্যা। সম্প্রতি আমি মনোনয়ন জমা দিচ্ছি এনসিপি থেকে, আমি আসছি গতকালকে। তা আসলে আমার 11 আসন নিয়ে কিন্তু অনেক স্বপ্ন। কারণ এখানে কিন্তু বিশেষ করে তরুণদের এমপি নির্বাচনে আগে কিন্তু তেমন একটা সুযোগ ছিল না। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের যে বড় রাজনৈতিক যে দুই দল, সেই দুই দলের মাঝখানে থেকে এই মানে করা যে নির্বাচন করা খুব কঠিন একটা কাজ। এখন দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই বন্দর পতেঙ্গা ডাবল বোর্ডিং তারা প্রায় স্বাধীনতা পর থেকে তারা কিন্তু ক্ষমতায় ছিল। এখন সুযোগ এসেছে এখন, সেই হিসেবে আমি ইচ্ছে করলাম যে একটা সুযোগ আছে, যেটা আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য, আপনি জানেন, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা তালিকাভুক্ত একজন আইনজীবী। আমি চিন্তা করলাম যে এখানে একটা নমিনেশন পাওয়া, সেখান থেকেও আমাদের বিভাগীয় যারা সংগঠক রয়েছেন তাদের সকলের সহযোগিতা আমি সেখানে নমিনেশন নিয়েছি। তা আমার এখানে আসলে প্ল্যান বলতে বন্দর পতেঙ্গায় একটাই প্ল্যান, সেটা হচ্ছে প্রথমত আমার এখানে আপনারা জানেন যে অনেক ফ্লাইওভার হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু কেউ কিন্তু একটা গাছ লাগাচ্ছে। আপনি দেখবেন না কোনো বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। একটা গাছ যদি অন্তত প্রত্যেকে যদি একটা করে গাছ যদি রোপণ করে, তাহলে আপনার এই চট্টগ্রামটাতে বৃষ্টিবহুল অঞ্চল, এই চট্টগ্রামে যে পরিমাণ গড়ে বৃষ্টিপাত হয় বাংলাদেশের কোনো অঞ্চলে এই পরিমাণ বৃষ্টি হয় না। তো একটা করে গাছ লাগানোর কর্মসূচি আমার থাকবে। আর তাছাড়া আপনারা জানেন যে চট্টগ্রাম শহরটা কিন্তু এখন আমার একটা ঢাকা শহর মতো হয়ে গেছে। চট্টগ্রামের বাতাসে কিন্তু এখন সীসা, সীসা যুক্ত এই শহরকে একটি পরিবেশ বান্ধব এবং নগরের যে পরিকল্পনা সেটি নেই বললেই চলে। সেক্ষেত্রে আমি এখানে আমাদের সিটি চেয়ারম্যান মহোদয় আছেন, সিটি কর্পোরেশন আপনার মেয়র মহোদয় আছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই বন্দর পতঙ্গাকে এবং এখানে যে এই আগের পরিবেশটা যাতে আমরা ফিরিয়ে আনতে পারি। আমাদের পাহাড়ে ঘেরা সমুদ্রে ঘেরা এই অঞ্চল এখন ঢাকার মতো হয়ে যাবে, এটা আমরা আশা করি। কারণ পর্যটকরা এখানে আসবে না, যদি এই ধরনের কাজ হয় সব জায়গায় কমার্শিয়াল এগুলো হয়ে যায়, পর্যটকরা থেকে এখানে আসবে না, বিনিয়োগ হবে। এই বন্দরে কিন্তু আপনারা জানেন যে দুর্নীতির এই যে একটা আড্ডা বলা হয়, সেটা বিদেশিরা নেক বা দেশীয় নেক, সেখানে দেখবেন যে একটা শ্রেণী এই মানুষকে জিম্মি করে রেখেছে। তাদের বাইরে কিন্তু যাওয়া যাচ্ছে না। তা আমার কাজ হবে যে ওখানে ওই দুর্নীতিগুলো কমানো। আর সেই সাথে আমার আরেকটা টার্গেট থাকবে এই বন্দর পতাকা আসলে, সেটা হচ্ছে এই এলাকার জনসাধারণ, আমি যা মনে করি যে আমি কিন্তু দীর্ঘ 15 বছর যাবত চেষ্টা করেছি মানবাধিকার সংগঠনের সাথে কাজ করে প্রত্যেকটা এলাকায় গিয়ে কাজ করার জন্য। তো সেখানে আমি কাজ করেছি, সেবা দিয়েছি, মানুষের সেবা দিয়েছি, বিনামূল্যে আইনি সেবা দিয়েছি। এলাকার জনসাধারণ আমাকে ভালোবাসে, এটা আমি আইটা বিশ্বাস করি। সেই হিসেবে আমি প্রত্যাশা করি এলাকার মানুষ আমাকে বেছে নেবে। আর তার সাথে আমার আরেকটা যোগ করা উচিত, সেটা হচ্ছে এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে উদ্যোক্তা নির্ভর, প্রযুক্তি নির্ভর, যে আমাদের যে আগের যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মুখস্থ বিদ্যা, পড়াশোনা করে কোনো পাশ করলাম, যে একটা চাকরি করলাম বা একটা চাকরির যে টার্গেট, সেখান থেকে বের করে শিক্ষা কারিকুলামের যে পরিবর্তন, সেটাও আমি মাথায় রাখবো, যাতে একটা ছেলে পড়াশোনা করার পরে টেকনিক্যাল পড়াশোনা করে, যাতে সে সাথে সাথে মানে 17, 16, 18 বছর বয়সে গিয়ে সে যাতে ফ্যামিলি একজন আর্নিং মেম্বার হয়ে যায়। সে তার পরিবারকে যাতে চিন্তা করতে না হয় যে আমার ছেলে বয়স 35-এ গিয়ে ইনকাম করবে, আয় করবে, তেমন না। যে 16-17 বছরের থেকেই তার ইনকাম শুরু হয়ে যাবে। অনেকে চীনের মতো, চীনে যেমন করে 14-15 বছর থেকে কিন্তু তারা কিন্তু এটা শুরু করে দেয়। যে কারণে এই দেশটা দেখবেন যে অন্য যে কোনো দেশের চেয়ে এগিয়ে গেছে। কক্সবাজারে তো আমরা দেখি না,
এটা অনেক বেশি কমার্শিয়াল রেস্টুরেন্টের মতো বসে গেছে এরকম কিন্তু না, নির্দিষ্ট প্লেস আছে যেখানে বসে লোকজন কিন্তু এনজয় করবে বা বসবে, রিক্রিয়েশন করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আগের মতো অবস্থা হয়ে গেছে। মানে চট্টগ্রামের সি বিচ গুলো দেখা যাচ্ছে কি এখানে লোকারণ্য হয়ে গেছে, দোকান হয়ে গেছে, গাছগুলো কেটে ফেলেছে। তারপরে পলিউশন যেটা বলছেন আপনি, এই পলিউশনটা, এই কর্ণফুলীতে পলিউশনটা বন্দর থেকে কিন্তু এটা কিন্তু রোধ করা যাবে না। খুব শীঘ্রই যদি আমরা যদি এখানে ব্যবস্থা না নিই, তাৎক্ষণিক ব্যবস্থা না নিই, এটা কিন্তু রোধ করা যাবে না। আমাদের চট্টগ্রামের যে পর্যটন যেগুলো আছে, বিশেষ করে শুধু নট অনলি সি বিচ, আপনি ফয়েজ লেক বলেন, বান্দরবন বলেন, তারপরে কাপ্তাই বলেন, প্রত্যেকটা জায়গায় যদি আমরা যদি সঠিকভাবে যদি পরিকল্পনা মাফিক যদি আমরা তাহলে এখান থেকে সরকার হাজার কোটি টাকা রাজস্ব সরকার পাবে, হাজার হাজার কোটি টাকা রাজস্ব পাবে। সরকারকে আমরা এনে আমি কথা দিচ্ছি, যদি আমি সংসদ সদস্য হতে পারে বা আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমি কথা দিচ্ছি এখানে শুধু পরিবেশ দূষণ না, কারণ এটাকে পর্যটন নগরী, আয়বর্ধক নগরী, এখান থেকে যাতে একটা রেভিনিউ আসে সরকারের। আপনি জানেন যে শ্রীলঙ্কা, তারপরে আরো কয়েকটি কান্ট্রি আছে তাদের কিন্তু আয়ের উৎস কিন্তু শুধুমাত্র পর্যটন। আমাদের এখানে গার্মেন্ট সেক্টর আছে, অন্যান্য অনেক সেক্টর আছে, কিন্তু এই পর্যটন চট্টগ্রামের যে সৌন্দর্য, বিশ্বের অনেকে ইবনে বতুতা তো এখানে এসে স্ট্রেঞ্জ হয়ে গেছিল এই চট্টগ্রামকে দেখে। সে কত বছর আগে তিনি এসে এটার কথা বলি, অথচ দেখেন এই দুই দলের মাঝামাঝি থেকে তারা তো নিজেদের প্র্যাকটিস করেছেন, অনেকেই করাপশন করেছেন, দুর্নীতি করেছেন, তারা এই শহরটাকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন আপনারা। এই চট্টগ্রামের মানুষকে ধ্বংস করে দিয়েছেন আপনারা, যেখানে একটা পর্যটন শিল্প নিয়ে এই চট্টগ্রাম এগিয়ে যাওয়ার কথা, শুধুমাত্র একটা পর্যটন শিল্প নিয়ে এই চট্টগ্রাম এগিয়ে যাওয়ার কথা, অথচ এই চট্টগ্রামকে দাবিয়ে রাখা হয়েছে। এই চট্টগ্রামের 78 ভাগ রাজস্ব, 78 ভাগ রাজস্ব দিয়ে কিন্তু এই বাংলাদেশ চলে। সেই 78 ভাগ রাজস্ব নিয়ে আপনি ব্যয় করছেন কোথায়? বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে, অন্যান্য জেলায়, যেখানে কেন আমার 78 ভাগের রাজস্ব যদি এখানে যে 25% যদি এখানে বিনিয়োগ হতো, তাহলে আমাদের যেমন আয় হতো, আমাদের এলাকার মানুষগুলো যেমন কর্মসংস্থান হতো, তারা উদ্যোক্তা হতো, এবং এই অঞ্চলটা একটা কি বলবো, এটা আমরা তো মাঝে মাঝে বলি যে এই অঞ্চলের আসলে সাহিত্য শাসন দরকার, সেটা আমি ইন্টারভিউতে বলছি, এনসিপি যখন আমি অংশ নিচ্ছি, যে এই অঞ্চলের একটা সাহিত্য শাসন দরকার।